আর কারো হয়তো গ্রামের ঘটনা ভালো লাগে, তো কারো ভালো লাগে বাসার ভেতরের ঘটনা, কারো হয়তো খোলা মাঠের ঘটনা ভালো লাগে, তো কারো ভালো লাগে একেবারেই মানে একেবারেই হয়তো বদ্ধ কোনো জায়গা বা শহুরে কোনো যে পরিবেশের ঘটনা। তো এরকম পার্থক্য থাকবেই, আগেও ছিল, এখনো আছে, এবং সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাব সামনে। এখন যে ঘটনাটি পড়তে চাই, এই ঘটনাটি আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে, প্রতিবারের মতো। এই ইমেলটি খুব অদ্ভুত ধরনের, এবং এটা আমি আগেই বলে নিচ্ছি, বিশ্বাস করাটা খুব শক্ত। তাই বলবো, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি আসলে অনেকবার ভেবেছি যে ইমেলটি পড়বো কি পড়বো না, তারপরে দেখলাম যে লিখেছেন যিনি, বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার করে লিখেছেন, এবং আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটি কালেক্ট করেছেন। আহ, বিশ্বাস করতে চাই আমি, এবং ঘটনাটি আপনাদের শুনতেও আশা করছি ভালো লাগবে, সেই জন্য এই ঘটনাটি সিলেক্ট করা। জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কেমন লাগলো ঘটনাটি। পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আমি সোহান, বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিক্সাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নাম করা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি। বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন, এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়।
আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। চল। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে উস্তাদকে বললাম, উস্তাদ, এই খবরে আমি হাত দিতে পারবো না। আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের, আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম, দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ও ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা এবং আশা করছি যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। এবং আমি একটু ফেসবুকে দেখতেও চাই যে আসলে কে কি লিখছেন আজকে ছবির নিচে। আচ্ছা, ইমেলটি দারুণ ভয়ের লিখেছেন আমাদেরকে আশরাফুল ইসলাম পলাশ লিখেছেন লিখেছেন দেখতে পাচ্ছি গাজী আবিদ কুমিল্লা থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি আশরাফুল পলাশ, এমডি ইমন খান, পিন্টু পল্টন আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি আতিকুল ইসলাম, এমডি হামিদুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স ফারহান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশিক আমাদের সাথে আছেন, রিদওয়ান শাহ ইরফান আমাদের সাথে আছেন, সৌরভ হোসেন সৌরভ আমাদের সাথে আছেন, এইচ এম রফিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি শাহরিয়ার তন্ময়, এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সাথে আছেন, টিডি তামিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আদ্রিতা প্রিন আমাদের সাথে আছেন, ইউনুস খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শেখ জুয়েল আছেন আমাদের সঙ্গে, জোহান আমাদের সাথে আছেন, আর যে আরিন নীরব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ফরহান আহমেদ শাকিল তিনি অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের ছাড়াও যারা শোনেন, আমাদের বাংলাদেশি এবং বাঙালি যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন এম আর মিলন খান,
শ্রীপুর থেকে শুনছেন তিনি। হাফিজ বাদল আমাদের সাথে আছেন, আব্দুল্লাহ আল বাশির আমাদের সাথে আছেন, আব্দুল্লাহ আহমেদ আমাদের সাথে আছেন, রাহিদুল ইসলাম রানা আমাদের সাথে আছেন, মারুফ খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রক রায়হান আমাদের সাথে আছেন, মোজাম্মেল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আদিল শুভ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, কাজী মুরাদ ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মিম মাহফুজ আমাদের সাথে আছেন, বীর সাব্বির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি জুবায়েদ আলম আমাদের সাথে আছেন, মোহাম্মদ নিলয় সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনি কোথা থেকে আসছেন সেটা একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে। আমার নাম সুহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন ঘটনাটা শুরু করি। আমার একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাবো চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই, যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে, জি হ্যাঁ সরি, বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুইজনই খেয়াল করি, আমরা দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকে পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আসছে ঝোপের মধ্যে। ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা, আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, যে সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলা হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুড়ায় ফেল। তো আমি পাশে একটু একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম, ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড একটা থাকি। তো একটা রুমে 2জন, আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটা তো কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে আমি সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচন্ড ভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড, আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নেই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে। পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠলাম। উঠার পরে দেখলাম আবার
কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে বললাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে বললাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠুকুর হচ্ছে, বারবার গ্লাসে ঠুকুর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুলাম না, ডাইনিং এ যাই, বেড ছিল ডাইনিং এ শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিং এ শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ দুইটা মানে আমার দিকে খুব মানে রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলা অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে যে কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল তোরে পাইতে হবে। আমি প্রচন্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচন্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠা পড়ার পরে আবার মানে ডাইনিং এর লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হইছে আমার। আমি তখন ভোর হইছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিতে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলতে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তখন হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই, তখন বাসে একটা ঝাঁকুনি দেয়। হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনি দেয়, ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার 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 ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নের যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার দিকে মুচকি একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পর মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে নামছি, আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই আমরা লোকটা, কোনো জায়গায় নাম বলবো না প্লিজ। হ্যাঁ, ওকে কোথায় নেমেছি, কোন জায়গা, এটা বলবো না। ওকে আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে। আর আরেকটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলা বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসে না, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি আমার বাড়িতে। পৌঁছাইতে পৌঁছাইতে 12টা বাজে, আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু, আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে রাত্রে আমি কাউকে কিছু বলি নাই, এর মধ্যে যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাই নাই। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, উনি থেকেই গেছে ওই বাড়িতে। ওই বাড়িতে আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন, ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়। আর এমনকি মানে পাশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরে ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নাই। তো আমি আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম এক একটা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ
বাড়িতে সবার মন খারাপ। আমি আমি জার্নি করছি, মরার বাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নাই, আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর পাখি, যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে যেমন হয়, উড়ে এসে বসলে আর উঠলে মানে উড়ে এসে বসতেছে, উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখের ঘষা লাগছে, টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে। আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনের চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছি, চার্জারটা আমার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো। কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেক জেগেছিলাম, কি আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলা জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পর আমি আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি পাঁচটা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামে নাই। তো আমি হাতে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালা দিয়ে দেখা যায়। তো জেলে আমি বললাম, আপু কই? আমি তখন ভাবলাম, আব্বু বলে, তোমার আব্বু আছে? আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি। আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন, তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই। আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, পুকুরে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো ও 5 জন জেলে যার সাথে, আমি বললাম যে আব্বু কই? তো বলছে, আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই এই ঘটনা যেহেতু 1 মাস আগে, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে। সরিষা আমাদেরও যেহেতু আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করে কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটা অনেক, আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা। সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্দের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে, পাহারা দেয়, ফসলটা আবার চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে। ওই যে লোকগুলো আমারে বললো যে তোমার বাবা ওই তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না। বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। ওই একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে। শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, হিন্দুদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চলেন একটু আগায় যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো, হারিকেন ছিল ওনাদের কাছে। তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম, যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু তো হাঁটতেছি আমি, উনি আমার সাথে কোনো কথা বলতেছে না, যে ছেলেটা আমার সাথে আছে। আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে জাস্ট একটা হারিকেন। আমি হাঁটতেছিলাম, আমি হাঁটতেছি, আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলা মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে, হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না, আপনার বাসা কোথায়? উনি আমাকে হঠাৎ করে মানে বললো যে আমার বাসা মিরপুর। আমি আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে এনার জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়? তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি মানে আমি এখানে আমার আমার একদম গাও চুড়ায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব?
ওই ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না আমি কোন দিকে যাবো। আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে চাই। আমি সামনের দিকে হাঁটার পরে আমি যে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের ওই আমি যেখানটা হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে আমি আগেই বলছি যে খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশানঘাটটা কিছু আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানের জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি আমি, সামনের দিকে তাকায় হাঁটতেছি। আমি দেখলাম যে এই খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সাথে। আমি তান্ত্রিকটা আমার দিকে উনি যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা দিয়ে দাঁড়ায় আছে আমার দিকে। মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটা পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম আমি চোখ পলক একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা উনি চোখ মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ঘপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তো আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরতে, উনি উঠতে দাঁড়াইছে। দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে মোটামুটি, খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রয়োগ করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামতে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুরুটুরু বাঁধা হইতো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি। খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসছি। উনি আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা, ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে যাচ্ছি, ইশারা করতে আমি এখানে। তো আমার কাছে আসতে আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি শেষ হয়ে গেছি। পরে আমি আমি ও আমি আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি পাস করতেছিলাম, আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল। উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবতে আমার বের হইছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে। তো আমাকে তখনই ফলো করতে করে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আমার দেখতে পাচ্ছি আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আহ আমি তারপর আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল আমারে। ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমি সবকিছু একদম A to Z সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তো ওইটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলো খারাপ জিন ছিল। মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। পরে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, একটা পানি পরীক্ষা, আমার পানি টানি পরে দিল, আমি চলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি, তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমে পড়েছিলাম ভূত এফএমের পেজ থেকে ঘটনা, এখন পড়ব রেডিও প্রতি পেজ থেকে ঘটনা। জুলহাস RXT সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন।
আমি আরেকটা মিস করলাম, কেউ একজন ইতালি থেকে আমাকে লিখেছিলেন, তিনি শুনছেন অনেকদিন পর লাইভ অ্যাপ দিয়ে শুনছেন, ভালো লাগছে। নামটা পড়তে পারিনি আমি, আপনার নামটা যেটা লিখেছেন আমি পড়তে পারিনি, আমি ভেরি সরি। আমাদের সাথে কুষ্টিয়া থেকে আছেন নাজমুস তালিহিন, এছাড়া আমাদের সাথে এমডি তামিউল ইসলাম রাজীব আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সম্পদ, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি শাহরিয়ার নাজিম জয়, বাঁধন মজুমদার আমাদের সাথে আছেন সামাদ আহমেদ, তিনি আছেন মুশিপুর থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তৌহিদুর রহমান শান্ত, তানবীর প্রধান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নওরিন সারাহ। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফাহাদ বিন ইসলাম, সেকেন্ড স্টোরিটা জোক ছিল, আমাদের সাথে আছেন। সেকেন্ড স্টোরি অনেক প্রশংসা আসলে আমি পাচ্ছি এই মুহূর্তে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তামিউল, আমাদের সাথে আছেন। এছাড়াও ভূতসমের যে পেজটা সেখানে আছেন এমডি রঞ্জু সরকার বাঘা থেকে, কাজী মাজহারুল ইসলাম আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন তামিম তানভি, আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন হোসাইন আহমেদ আলামিন আছেন, আমাদের সাথে এমডি রাজু আচ্ছা, আমাদের সাথে আছেন জুয়েল আছেন, আমাদের সাথে আকাশ তুর্তাইন আছেন, ইব্রাহিম খলিল আছেন, আমাদের সাথে সাখোয়াত তুর্তাইন, জুবায়ের লিখন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরবিন হাফিজ আছেন, আমাদের সাথে আব্দুল্লাহ আল বশির, আমাদের সাথে বাপ্পি দেওয়ান আছেন, এমবি নাহিদুল ইসলাম শিফাত আমাদের সাথে আছেন, আর গে জয় সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জাফিয়া উরবানা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন আহমেদ, রায়ান ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রিদম শাহ ইরফান, আমাদের সাথে আছেন এমডি মেহেদি হালিম চৌধুরী এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন শুভ মজুমদার, মোহাম্মদ ইসলাম সাদ আমাদের সাথে বরিশাল থেকে আছেন, আমাদের সাথে আছেন জাহিদুল ইসলাম নাইম, এছাড়াও আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন, রাশেদ কোতাইন প্রান্ত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আবু নোমান ফাইসাল এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরবিন হাফিজ, আমাদের সাথে আছেন এমডি তানবীর হাসান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আদনান শাহরিয়ার আছেন, আমাদের সাথে আরো অনেকেই। রেডিও ফুর্তি যে পেজ সেখানে আছেন, আমাদের সাথে বাপ্পি এসবি, সাফায়েত হোসেন শুভ আমাদের সাথে আছেন, রায়হান শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন হৃদয়, এমডি আনিস খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি মামুন, ইমেলটা ভালো লেগেছে তার কাছে, আমাদের কাছে দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আমাদের প্রথমেই ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিই। অনেকেই দেখতে পাচ্ছি যে ফেসবুকে ঘটনা লিখছেন, ফেসবুকে ঘটনা লিখলে সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে কালেক্ট করা। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করে পাঠাতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/photofm.rakel। এই দুটো পেজে এসে আপনি আপনার ঘটনা আমাদের সাথে, আমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আমাদের এই ছবি কমেন্ট সেকশনে এসে আপনি জানাতেও পারেন যে কোন ঘটনাটি আপনার কাছে কেমন লাগছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পর আবার এক্ষুনি ফিরে আসবো। মাত্র 16 সেকেন্ডের বিরতি, সুতরাং কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। কোর্স বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 12:36, এটা তো বিশ্বাস করবেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন হাতের ঘড়িটা উল্টালি। আর আমি রাস্তার সাথে চলছে ভূত এফএম, এবং আপনি শুনছেন রেডিও ফুর্তি এফএম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এবং কোথাও দিন কোথাও রাত। যেমন আমি সবসময় বলি, ইউএসএ থেকে প্রচুর ঘটনা পাই আমরা, বাট ইউএসএ এখন দিন, তারপরে অনেকে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে এখন হয়তো শুনতে শুরু করেছেন ভূত এফএম, এরকম। সেটা হচ্ছে ইউএসএর কথাই বলছি আমি। এছাড়াও সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে আমাদের প্রচুর ঘটনা আসে, ওমান থেকে আসে, আমাদের সাথে আসে, আমাদের এখানে আসে সৌদি আরব থেকে, আমাদের সাথে আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর ঘটনা আসে। এবং আমাদের এখন যেটা আমি গত সপ্তাহেও বলেছিলাম, এই সপ্তাহেও আরো একবার বলবো, যে আমাদের যে সমস্ত ঘটনা আপনারা লিখে পাঠাচ্ছেন পড়ে শোনানোর জন্য, সেই সমস্ত ঘটনা আর একটু ভালো হলে আমাদের জন্য ভালো হয়। মানে লেখাটা এবং সবকিছু মিলিয়ে বলছি না কেউ খারাপ লিখছেন, কিন্তু আরো ভালো এক্সপেক্ট করি আপনাদের কাছে, কারণ এর চেয়ে ভালো আপনারা লিখেছেন। সেই জন্য যেটা করব, যাদের ঘটনা সিলেক্টেড হয়েছে বা যারা এর আগেও লিখেছেন তারা আবারও লিখে পাঠান,
এবং যাদের ঘটনা সিলেক্টেড হয়নি তারা আরো ভালো ঘটনা লিখে পাঠাবেন, সেটাই প্রত্যাশা থাকবে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm, which is BHOOTFM@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথিকে রিকোয়েস্ট করব আপনার নাম, ঠিকানা এবং তারপরে এ দুটো বলে তারপর আপনার ঘটনা শেয়ার করতে। চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, তো সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাইকে। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাতুল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তো বা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম। তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আসলে ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এটা ওইটা পড়ছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তো বা মাছ চলে গেছে আমার হাত থেকে।
আমি বুঝি নাই, আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, আহ, ও যা ধেয়ে আসে ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুললো, তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখছি যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে আমরা আর মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আস্তে আস্তে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আহ, আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিকঠাক পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হইলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টায় ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের সামপথ দিয়ে চলে গেল। আমরা 3জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। বললাম, আচ্ছা চল যাই, 3জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে আহ, কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার যে স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার গ্রাম ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, অনেক বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তা তার তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এই এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো
তো যে মাঝিরে ঠিক করছে মাঝিটা ওই মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে হয়তো, তার থেকে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই ওই কুরিয়াজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে মানে পানিটা অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে যারা ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যায়। উল্টা যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিটা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে। যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে, লাশগুলা পাওয়া যায় অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলা পর্যন্ত এখনো পাওয়া যায় না, উল্টে গেছে লাশগুলো, হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে, 2 দিন 3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল। তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টা বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গা, নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখান দিয়ে ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের ওই ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে যে এত রাতে। আসলে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বাস বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে, মহিলাটা এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা, তুমি এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হইছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা, তুমি আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো ও হাঁটার পরে কিছুদিন আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওখানে বসেছিল, ঝগড়া টগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাওয়া, বাসায় নিয়ে আসো। রাত্রিবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি যাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তুই কার কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে, নিচু জায়গাটা ওখানে রেখেছে, ওইখানে আসলে কেউ ছিল না। এটা এটাই হলো আসলে ভাই, এটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে, এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনা, যেটি একটি অডিও ক্লিপ, সেইটা শুনবো। অনেকে দেখতে পাচ্ছি যে আমাদের লিখছেন এখানে হৃদয় হাসান ইউসুফ, তারা পিকনিক করছেন এবং আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। কয়েকজন বন্ধু মিলে, সবার নাম জানতে পারলে খুশি হতাম। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radiofurti.fm। খুব সহজেই আপনি যদি ভূত এফএম-এর পেজটাতে যান, অর্থাৎ www.facebook.com/bhuthfm.russell, এখানে গেলে আপনি সেন্ড ইমেল একটা অপশন পাবেন, যেখান থেকে খুব সহজেই আপনি কিন্তু ইমেল সেন্ড করতে পারবেন আমাদেরকে। এবং এই ইমেল করার একটা খুবই সহজ পদ্ধতি, রাইট?
তো আপনি এখান থেকে সরাসরি আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারেন এবং আপনার ঘটনা জানাতে পারেন। এবং আমাদের কাছে যেমন দরকার অডিও ক্লিপ, ঠিক তেমনই চাইবো আপনিও চলে আসুন আমাদের সাথে এখানে পার্টিসিপেট করতে। চলে আসুন আপনি আমাদেরকে ঘটনা শেয়ার করতে এবং অডিও ক্লিপও পাঠান বেশি বেশি করে। যেটা যেভাবে পারেন ভূত এফএমের সাথে থাকেন সেভাবেই। আরমান হোসেন নাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি জাকিরুল ইসলাম আছেন, আমাদের সাথে আলমগীর হোসেন, আমাদের সাথে আছেন এমডি ইয়ার খান, আমাদের সাথে আছেন AH মাহি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল মামুন। আমাদের সাথে আরো অনেকেই আছেন যারা এই মুহূর্তে আমাদের এই ভূতত্বের পেজ এবং ফুর্তির পেজ দুটো পেজেই আছেন। আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তর সা, আর আমাদের সাথে আছেন AI রাকিব, আছেন সুজিদ হাসান নয়ন, আমাদের সাথে আছেন ফ্রিডম সাগমা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমরান বাপ্পি, আমাদের সাথে আছেন এছাড়াও শৌখিন আলম, আছেন এমডি জহিরুল, আমাদের সাথে নওগাঁ থেকে তিনি আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও SM সুমন্ত, শ্রাবণ ইসলাম সাহেব খুলনা থেকে আমাদের সাথে আছেন, আরিফুল ইসলাম বাইজিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে নাজিম হায়দার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নিঝুম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শিপন সরকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, কিয়াম আহমেদ আমাদের সাথে আছেন, মেহেদি হাসান মুন্না, রনি খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের এই অ্যাড্রেসে www.facebook.com/radio.purti and www.facebook.com/bhutfm.traffic, এবং এখানে এসে লিখুন, আমাদেরকে জানান আপনার কথা এবং কোন ঘটনা ভালো লাগছে সে জানান। সেকেন্ড স্টোরি এখনো পর্যন্ত আপনারা সবাই খুব পছন্দ করেছেন। যাই হোক, এখন চলে যাবো একটা অডিও ক্লিপে, সেই অডিও ক্লিপটা শুনে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডিউ ফুর্তি। আচ্ছা ভাই, আশা করি ভালো আছেন। সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক। আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো। নানা বাসা ছিল ধানমন্ডির কোনো জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল 4.5 তলা। দ্যাট মিনস 4 তলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই 4.5 তলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ একতলা থেকে দোতলায় উঠবার সময় প্রথম সিঁড়ি, এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোসলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে দোতলা। এরকম প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব, একটা করে তালা ছিল। দ্যাট মিনস 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা, প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, দোতলা, 3 তলা, 4 তলা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে যে সময়টার কথা প্রথমে বলবো, 3.5 তলায় যেই রুমটা ছিল, ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা। তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল। তো আমি বারান্দার ওখানে গিয়ে, ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যেই শব্দ করছি, ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যেই আওয়াজটা করছি, অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি, ঠিক সেই শব্দটাই ওই রুমের ভিতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরিয়ে দিত। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনায় আসি। প্রতিটা ঘটনায় ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম 4 তলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল। ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি 4-5 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয়,
তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমশ। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানার বাসার প্রতিটা তালাতে আনশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে সেটা মিনিমাম 6 ফিট। ওই হাতের সাইজের যদি আমি ধরেও নেই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার, প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল আরেকটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার নিচিতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল। তাদের এক দুঃসম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ঘর করত এক ডাক্তার দম্পতি। দ্যাট মিন ওই মহিলার উপরে এই দুইজন জিন ভর করত। তারা একটা ডাক্তার দম্পতি, তারা দুইজনই জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত, মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত। এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলো হতো সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুতভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তোবা শাড়ির ভাত থেকে শিকড় বের করে আনতো, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা যে তারা এমন একটা জায়গায় থাকে যেই জায়গাটা তাদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে, কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাটার নাম হচ্ছে কুপ্রম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা। তো 4.5 তলার একটা ঘটনা আমি বলবো। সেটা হচ্ছে 4 তলা থেকে 5 তলায় উঠতে গেলে যেখানে কিছু রুম এবং 5 তলার ছাদ, ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। একদিন আমি খেয়াল করলাম 4 তলার টিভিতে দাঁড়িয়ে যে নানুদের একটা কুকুর ছিল। তো ওই কুকুরটা ওই 4.5 তলার অন্ধকার রাত ছিল ওই টাইমটায়, ওই দিকে তাকিয়ে খুব ঘেউ ঘেউ করতে, এবং কুকুরটা যতবার ঘেউ ঘেউ করছে ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে। ওরাও ওই ঘিউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলো হবে 10-12টা এন্টিটি, তারাও ওভাবেই শব্দ করছে, মানে কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি। বয়স খুবই কম ছিল, তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা ব্যাপারের সাথে আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আমাকে শেয়ার করি প্রতিফেমে। ভালো থাকবেন এবং সবার জন্য অনেক শুভেচ্ছা। কাম ব্যাক। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজে আমাদেরকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন এবং শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের রেসপন্সের জন্য, এবং রেসপন্স যে করছেন এটা আমাদের খুব ভালো লাগছে এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, আমরা একটা অডিও ক্লিপ শুনলাম এবং এখন আমাদের সঙ্গে আরো যারা অতিথি আছেন তারা একে একে তাদের ঘটনাগুলো শেয়ার করবেন। আশা করছি যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছেন যিনি তার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাব্বি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম লিজেনার্স, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, পিসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা জানেন। বলতে হবে এই সাউন্ডটা অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল,
এসএসসি রেজাল্ট দিচ্ছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্যে সব বন্ধুরা আমাদের আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি, এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে, আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্যে আমি এই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত, যেটার ভিতরে আমি পড়ে গেছি। তো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, মানে খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা, এই ব্যাপার আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। আমার আম্মা বললো, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ করো। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতে। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেস দিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই, এবং দেখি কুকুর হাড়গুলো চিবায় চিবায় বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়, এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায়, এবং 3টা সেলাইও দিতে হয় বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিনের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেজগার লোক ছিল, উনি
ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা, যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে কুজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একদম অভ্যস্ত ছিল, আর দুই একদিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আপদ করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এইখানে 1-2 মিনিট সময় লাগে। তো এইখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে, উনি এগুলোতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর এই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুত ভাবে একটা লোক বা মানুষের মতো অবয়ব, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এইরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা বোঝা যাচ্ছে, একটা কাপড় পরা, এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো, তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইতে যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে এরকম শব্দ। তো এগুলা আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বাস করে না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। তাছাড়া একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানি এরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো উনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তো তাকায় যে জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল।
অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপটপ করে পানি পড়তেছে, ওই শব্দটা হচ্ছিল আমার দাদুর কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যে বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি, গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ টবিরাজ চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো দিন কিছু খারাপ দিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য এরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইতে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে বেশ কিছু কমেন্ট আছে এবং সেই কমেন্টগুলো আমরা পড়ব। আমাদের সাথে দেখতে পাচ্ছি মেহেদি হাসান তানি আছেন, কাজী হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে শাহরিয়া তন্ময়, এছাড়াও মোহাম্মদ আল মামুন ইবনে মাইজি আমাদের সাথে আছেন, শরফান আহমেদ নিশাত আমাদের সাথে আছেন, এবং কলকাতা থেকে যদি শুনছেন শেখ জুয়েল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্যারের এমডি দাউদ শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন বেপরোয়া ছেলে, আমাদের সাথে আছেন রনি আর এফ, আমাদের সাথে আছেন এমডি রহিম শেখ, আমাদের সাথে আছেন ইয়াসিন সরফরাজ শাপিন, আমাদের সাথে আছেন এমডি কাউসার আহমেদ আল আমিন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজী মাজহারুল ইসলাম, আমাদের সাথে আছেন সাইফুর ইসলাম রোহান, আমাদের সাথে আছেন সুমাইয়া জান্নাত, এছাড়া আমাদের সাথে আছেন এস এম সুমন্ত মিত্র আছেন, আমাদের সাথে লিটন নাটোর থেকে, এছাড়াও বর্ষা খান, আমাদের সাথে আছেন রাফসান শান্ত, আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জেসিকা জামান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরিফুর রহমান জিতু, অভিরূপ পল আমাদের সাথে আছেন, আমাদের সাথে সিয়াম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ, আমাদের সাথে আছেন এমডি সরকার, আমাদের সাথে আছেন মিনহাজ রহমান ইব্রাহিম, আমাদের সাথে আছেন বাঁধন রাতুল, আমাদের সাথে আছেন মবিন হাসান পিয়াস, এছাড়া আমাদের সাথে আছেন মাকতুর রহমান, আছেন আমাদের সাথে ফাহাদ বিন ইসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস কে সরকার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, এছাড়াও আরো অনেকে আমাদের সাথে আছেন। তো যারা এই পেজটাতে আছেন, অর্থাৎ ভূতত্ত্বে যে পেজটা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পেজটিতে থাকার জন্য, এবং আমাদের রেডিও ফুর্তির পেজেও দেখতে পাচ্ছি অনেকে আছেন, এবং রেডিও ফুর্তির এই পেজটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.purti। ABM গোলাম রিজভি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মোনায়েম ম্যাক্স, আমাদের সাথে আবু নোমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি রহিম শেখ, আমাদের সাথে আছেন শাকওয়াত হুসাইন আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান মুন্না, ফরিদ আমাদের সাথে আছেন এস কে মাহিন হাসান, আমাদের সাথে আছেন পলাশ মিত্র, এছাড়াও আমাদের সাথে আছেন জেমস বন্ড, আমাদের সাথে আছেন বেনজির আহমেদ আছেন, এস যে শেখ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MH রোহান, গোবিন্দ আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, মমিনুল আলম আপন আমাদের সাথে আছেন, রূপক সাহা আমাদের সাথে আছেন, আনামুল আরিফিন আমাদের সাথে আছেন TY তাবিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, এবং বিরতির পরে আরেকটা অডিও ক্লিপে যাব। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Food FM and আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আর আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি।
তো এখানে আমাকে দুটি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার, সো ওই দিন আমার ডিউটি ছিল রাতে। রাতে সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট। আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। তো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিং এর একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। তো সেখানে আমি গেলাম। আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে। তো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে। সেখানে আসলে লাইট গুলো মানে জ্বলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। তো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1-এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্র মহিলা সেখানে বসে আছে। তো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না, সে সেখানে কেন বসে আছে। তো আমি সেখানে গেলাম, এটাও আমার একটি ডিউটির মধ্যেই পড়ে। তো আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম। খুবই স্বাভাবিক, সে সেখানে বসে আছে, বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা। আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে, যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের আবার মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি কোনো সাহায্য লাগবে কিনা। সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার 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 হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে তার ধরে সে বসে আছে সেখানে। তো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে করতে পারে। তো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি বা নেই। তারপর আমি তাকে আরো 2বার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না। সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেসমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না। পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন করতে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল। তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায় না, আসলে দেখছিলাম আসলে বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা। আসলে তা না, সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেসমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে, যেখান থেকে আপনার বেসমেন্ট থেকে আমাদের লেভেল 1 পর্যন্ত আসা যায়। বেসমেন্ট, তারপরে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, দেন লেভেল 1। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে ওই সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। তো সে ওখানে সামনে আসলে ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। তো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল। আর করিডোরটা থেকে আপনার স্টেপ গুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। তো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি। আসলে মানে একটু কিউরিয়াস, জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই দিচ্ছে না। সে নর্মাল ভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরে আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখন থেকে মানে তখনই সে আমার দিকে দেখে। দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, সে আমাকে ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই, আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে।
তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। তো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি, আসলে ভিতরে কিচ্ছু নাই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন একজন মহিলা কখনোই পসিবল না, 4টা লেভেল সে ক্রস করে লেভেল 1-এ আসবে। তো আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল 1-এ চলে আসি। কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা। না, কেউ নাই, একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে। আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলো ওখানে ছিল, আমরা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই। তো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওই সিসিটিভির ফুটেজ সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম। আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। তো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ভূত এফএম, আমি রাসেল আসির সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে জানাচ্ছি আমাদের যদি আপনারা এসএমএস তো না, আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurt.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো সেই জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে ঠেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয় এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তোমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব না, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে একজন ব্ল্যাক ম্যাজিক করতে, এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায়, এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না।
প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই, তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা মানে লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরে ফেলবো। তো যখন আমি চিৎকার করি, আমার বাবা মা চলে আসে এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে। তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, মানে তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি এবং হঠাৎ করে দেখি আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়, এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই, আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না তো, তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতে। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। বাবা বলে যে না তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি, আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, মানে কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আবার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে ক্লাস 8-এ যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে মানে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়। যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার আসল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে মানে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে দিতাম, মানে বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন মানে তার থেকেও বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হলো। তো যে কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পর একটা আম গাছ বেল গাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে, যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যে জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা কড়ি নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন ওই জিনটা বলে যে না আমি একে ছাড়বো না, তো আমি একে নিয়ে যাবো। তো এভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে একপরে যে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি একে ছেড়ে যাব, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সে কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে সেটাই করবো। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় প্রায় আমি দেখি যে আমার পাশে 2টা মানুষ, ঘুমাতে গেলে 2টা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা দিন আছে ভাইয়া যে
আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে যে ওই দুইজনকে প্রোটেক্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখন দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে সে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই এখনো পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল আমার স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমার নাম রাকিন আহমেদ অনিক, আমি ডেমরা থেকে আসছি। জি। আমার সাথে এক ঘটনা ঘটছে, সেটা আমার বাসায়। জি বলেন। যে আমার এখানেই ঘটছে আমার সাথেই ঘটনা আমার বাসায়। যখন আমি একা শুয়েছিলাম তখন। যে এটা কবেকার ঘটনা? এটা হলো আপনার 4 বছর আগের ঘটনা। কি হয়েছিল আপনার? আমার সাথে আমি যখন আমার বাড়ির পিছনে ছিল তাল গাছ আর বট গাছ, আর সামনে ছিল একটা খোলামেলা নদী। এখান থেকে আমি যখন ঘুমাতাম আর তখন প্রায় আমি কিরকম যেন একটা স্বপ্ন দেখতাম যে ভয়াবহ, আমাকে খুব টানছে, যে পিছন থেকে কেউ বলতেছে যে আপনি বাইর হন, এরকম টাইপের একটা। তখন আমার ফোনে একটা ফোন আসছিল, আর ফোন থেকে আমার এক বন্ধু ফোন দিছিল, যে বললো যে তুই কোথায়? আমি বললাম যে বাসায়। আর ও বললো যে তুই একটু বের হতে পারবি? আমি বললাম এত রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বের হচ্ছি। হওয়ার পর প্রায় 2 মিনিট হাসার পর উনি দাঁড়ায় আছে। আমি বললাম কি রে, তুই এত রাতে ডাক দিছি? বললো যে দোস্ত আমার সামনে ঘুরে নাই, ও আমার পিছন থেকে আমি ওকে ডাক দিচ্ছি হলো। তারপর বললো যে তুমি তাকে বিপদে পড়ছি, তো সেজন্য আমি কি বল বিপদটা কি। তখন আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না, দেখি বলতেছে তুই আমার সাথে হাঁট। আমি বলছি কোথায় যাবো? তুই আমার সাথে আস। আমি বলছি ঠিক আছে আসতেছি। যাচ্ছি প্রায় 2 মিনিট হাঁটলাম। আবার 2 মিনিট হাঁটার পর দেখি আমাকে পুরন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম এখানে নিয়ে যাচ্ছিস কেন? বললো যে তুই এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বললো যে তুই আস, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওখানে আপনাদের কি হয়েছিল সেটা আমাকে একটু বলেন। ওইখান থেকে মানে ঘটনা ঘটছিল যে স্বপ্ন দেখছিলাম আমি একটা। স্বপ্ন দেখার পরেই আমাকে নিয়ে আসছে। আমার মনে হয় আপনার ঘটনাটা আপনি গুছিয়ে বলতে পারছেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনি চেষ্টা করেছেন, তারপরেও একটু নার্ভাস ছিলেন আপনি। যাই হোক আমরা কিছু আমাদের এখানে যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্টগুলো পড়ি। সিফাত আহমেদ রিফাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। হৃদয় খান হৃদয়, এছাড়া আছেন এমডি মোহাইয়েম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ইফতেখার সৌরভ এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি শাওন, এছাড়াও তানজিব ফারহান আমাদের সাথে আছেন। MH রোহান আমাদের সাথে আছেন। SK তানভীর আমাদের সাথে আছেন। জুবাইর হোসেন আমাদের সাথে আছেন। এমডি আচ্ছা আমাদের সাথে এছাড়াও আছেন শুভ দত্ত সৌরভ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি শিহাব হুসাইন পারভেজ প্রান্ত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। TY তাবিব আচ্ছা আমাদের সাথে। এমডি শাহরিয়ার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাজেশ আমার MJ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ওয়াদুদ রায়ান আমাদের সাথে আছেন। শুভ এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। রিফাত ইসলাম আমাদের সাথে আছেন। আরো অনেকে। এটা আমাদের রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম। আমি যদি ফুটাসমের পেজেই সেই পেজটাতেও আমি বলি যে কারা কারা আছেন এই মুহূর্তে, একটু দেখে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং যারা কমেন্ট করেছেন আজকে রেসপন্স খুবই ভালো, এবং আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত। কাজী মাহাজারুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ইমন খান হৃদয় এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মুনতাসির হোসাইন ইরাজ আমাদের সাথে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি। কাজী মাজহারুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তামিম তানভি আমাদের সাথে আছেন। সৈয়দ মারজিয়া আক্তার আমাদের সাথে আছেন। তাহসিন তুষার আমাদের সাথে আছেন। হাসান মাহমুদ এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ওয়ালিউল্লাহ এছাড়া আছেন আমাদের সাথে। সিফাত হাসান কাকুন ঘোষ আমাদের সাথে আছেন। রায়ান খন্দকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি রামিম শেখ আমাদের সাথে আছেন। নাহিদ আমাদের সাথে আছেন। রোহান সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের ঘটনাগুলো আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে আমি জানি না, তবে এতটুকু যদি আনন্দ দিতে পারে তাহলে আমি সেটার জন্য নিজেকে ধন্য মনে করব।
এবং আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী শুক্রবারে, এবং তার আগে আমি একটু আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে যাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radio40.fm, which is BHTTM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ লিখে পাঠাতে পারেন বা জানিয়ে দিতে পারেন আমাদের ঘটনাটি লিখেও। আর আমরা লেখার ব্যাপারে আমি বলবো, যারা লিখছেন তারা আরেকটু যদি মানে আপনারা চমৎকার লেখেন, এবং যারা চমৎকার লেখেন তাদেরকে বলবো যে আরো ঘটনা পাঠাতে, এবং যারা নতুন করে লিখছেন তাদেরকে বলবো যে আরো চমৎকার করে লিখতে আমাদের কাছে, এবং যারা অডিও রেকর্ড করছেন তাদেরকেও বলবো যে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি শেয়ার করুন আমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার, ঠিক সেই পর্যন্ত ভালো থাকবেন।